শাড়ির আঁচলটা একটানে খুলে ফেললাম। তখনই চোখের সামনে ভেসে ওঠে সুমাইয়ার অর্ধ উলঙ্গ দেহ। আমি জানোয়ারের মতো তার উপর ঝাঁপিয়ে পড়লাম। এক্ষুনি তাকে ভোগ করতে হবে। তার ধবধবে সাদা নরম দেহ অনেক আগ থেকেই ভোগ করার ইচ্ছে আজ তা পূরণ হতে যাচ্ছে। বিছানায় তাকে ফেলেই তার উপর ঝাঁপিয়ে পড়লাম। ব্লাউজটা টেনে ছিঁড়ে ফেলি, ভিতরেরটাও টান দিয়ে খুলবো। তখনই জানালায় কারো দাঁড়িয়ে থাকার ইঙ্গিত পাই আমি। মাথাটা তুলে আমি জানালার দিকে তাকাই। সুমাইয়া বলল, কি হয়েছে রে, করবি না? আমি সুমাইয়ার কথায় কান না দিয়ে উঠে দাঁড়ালাম। ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে যাই। জানালাটা কাচের, তাই বাহিরে কিছু দেখতে পাচ্ছি না। আস্তে করে জানালাটা খুলে বাহিরে তাকাতেই দেখি কেউ একজন দৌড়ে পালিয়ে গেল। তৎক্ষণাৎ আমি দৌড়ে দরজা খুলে বাহিরে আসলাম। ততক্ষণে পালিয়ে গেছে। কিছুই বুঝলাম না। রাত প্রায় 1টা বাজে। এত রাতে এই জায়গায় আসবে কে? যাই হোক, আমি আবার রুমে চলে গেলাম। সুমাইয়া অর্ধ উলঙ্গ হয়েই শুয়ে আছে। আমি আবার ওর গায়ের দিকে উঠতে যাব, তখনই আবার জানালায় সেম শব্দ। আচমকা জানালার দিকে নজর দিয়ে ফেলি আমি, আর দেখতে পাই একটা বাচ্চা ছেলে জানালায় দাঁড়িয়ে আছে। বয়স 5 বা 6, ছুঁই ছুঁই। তার মুখ খুবই নিষ্পাপ, আর দেখে মনে হচ্ছে সে কান্না করছে। সুমাইয়া এবার বিরক্ত হয়ে আমাকে ধাক্কা দিয়ে উঠে যায়। আমি সুমাইয়ার দিকে তাকাতেই সুমাইয়া বলল, তুই কি বা করতে এসেছিস? কিছুই করছিস না। আমি চলে যাচ্ছি বাসায়। দাঁড়া, তোরে সারা রাতের জন্য 2000 টাকায় ভাড়া করেছি। এখন মাত্র 1টা বাজে। এখনই যাবি কেন? আর জানালায় এই বাচ্চাটা কে? তোর সাথে এসেছে? কই বাচ্চা, মদ কি বেশি খেয়ে ফেলেছিস? সুমাইয়ার কথা শুনে হতবাক হয়ে গেলাম। আমি আবার জানালায় তাকিয়ে দেখি কেউই নাই। সুমাইয়াকে বললাম, এই মাত্র একটা বাচ্চা ছিল, দেখিসনি? শর্ত? কিসের বাচ্চা? আর ঘড়ি দেখ, এখন ভোর 4টা বাজে। রাত শেষ। আমি গেলাম। আমার গেঞ্জিটা আমার মুখে ছুঁড়ে মেরে সুমাইয়া চলে গেল। কনফিউজড হয়ে বসে গেলাম বিছানায়। রুমে ঢোকার আগে ঘড়িতে দেখেছি 11টা বাজে। চোখের পলকে 4টা বেজে গেল কিভাবে? মাথাটা কেমন ঝিম মেরে উঠেছে। অমনি বিছানায় পড়ে ঘুমিয়ে গিয়েছি। কিন্তু এরপর থেকেই নেমে এসেছে আমার জীবনের সবচেয়ে বড় একটি অভিশাপ। সকালে ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে 11টা 25 বাজে। গতকাল রাতে সুমাইয়া নামের মেয়েটিকে ভোগ করার জন্য ভাড়া করেছিলাম। এলাকার নামকরা বেশ্যা। তাকে নাকি যতই ভোগ করুক তৃপ্তিই কমে না। সবার রিভিউ শুনে আমিও ভাড়া করলাম। বন্ধুর বাসা খালি করে নিয়েও আসলাম। কিন্তু কি ঘটে গেল? যাই হোক, বাসায় যাওয়া যাক। শোয়া থেকে উঠে বাইরে চলে আসলাম। বাজারের একটা কোনায় এসে দাঁড়িয়ে সিগারেট ধরায় তখনই চোখের তলে পড়ে রাস্তার ওপাশে কাল রাতের ছেলেটা দাঁড়িয়ে আছে। চোখ আমার কপালে ওঠার অবস্থা। ছেলেটা আমাকে ফলো করছে নাকি? একেবারে আমার চোখে চোখ রেখে তাকিয়ে আছে। আমি খেয়াল করছি ছেলেটা বিড়বিড় করে কি যেন বলতেছে অনেক দূরে, তাই শুনতে পাচ্ছি না। কিছুক্ষণের মধ্যে ঘটে গেল ভয়াবহ একটা ঘটনা। ছেলেটা হুট করেই রাস্তার মাঝে চলে আসে। আমি সিগারেট ফেলে ছেলেটাকে ডাক দিচ্ছি, জোরে জোরে চিল্লাচ্ছি। ছেলেটা রাস্তার মাঝে দাঁড়িয়ে হেসে যাচ্ছে। আমি দৌড়ে ওর কাছে যেতে চাইলাম, তখনই একটা ট্রাক এসে ছেলেটাকে উড়িয়ে দিল। আমার চোখ মুখ যেন নিমেষে অবশ হয়ে যায়। সিনটা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। সেখানেই জ্ঞান হারায়। সব কিছু ঝাপসা, স্পষ্ট কিছু দেখছি না। কয়েকজন মানুষ আমার চারপাশে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে উঠে বসি। ভালোভাবে তাকিয়ে দেখি রাস্তার পাশে বসে আছি আমি। আশেপাশে লোকজন ভিড় করে আছে। একজন বৃদ্ধ লোক এসে আমার পাশে হাঁটু গেড়ে বসে আর জিজ্ঞেস করে, তুমি কে বাবা? হঠাৎ চিৎকার দিয়ে ঘুরে পড়ে গেলে কেন? লোকটির কথা শুনে আমি নিজেকে নিজে চিনতে পারছি না। একটা বাচ্চা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে লোক নেই, অথচ আমার চারপাশে এত ভিড় কেন? আমি মাথা তুলে লোকটিকে জিজ্ঞেস করলাম, একটা বাচ্চা ছেলে যে একটু আগে অ্যাক্সিডেন্ট করেছে, সে কোথায়? লোকটি আমার কথা শুনে যেন খানিকটা অবাকই হয়। উনি বললেন, কই, এখানে তো গত 3 মাস যাবৎ কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। 3 মাস আগে একটা হয়েছিল, তাও একটা কুকুর। তুমি কি ঠিক আছো? তোমার শরীর খারাপ হয়তো, বাসায় যাও তুমি। লোকটির কথা শুনে আমি আরো বেশি বিব্রষ্ট হলাম। পকেট হাতিয়ে দেখি মোবাইল ফোন নাই।
বুঝেছি, তখন আমার হাতে মোবাইল ছিল, কেউ চুরি করে নিয়েছে। আমি উঠে দাঁড়িয়ে একজনকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল, কয়টা বাজে এখন? উনি ঘড়ির দিকে তাকিয়ে উত্তর দিলেন, 11টা 25 মিনিট। মাথায় আকাশ ভেঙে পড়ে আমার। আমি বাসা থেকে বের হয়েছিলাম 11টা 25-এ, এখনো 11টা 25 কিভাবে বাজবে? আমি লোকটিকে ভালো করে দেখে আবার টাইম বলতে বললাম। উনি বললেন, 11টা 25। এদিকে আরেকজন বলল, ঠিকই তো, এখন 11টা 25 বাজে। আমি হতবাক হয়ে উনাদের ছেড়ে একটু সামনে এলাম। পকেট হাতিয়ে দেখি একটা সিগারেট আছে, ওটা ধরিয়ে আর একটু সামনে এসে একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, মামা, কয়টা বাজে দেখেন তো? উনি ঘড়ির দিকে তাকিয়ে আমাকে উত্তর দিলেন, 11টা 25 মিনিট। আমি এবার ভয় পেয়ে গেলাম। এক দৌড়ে চলে এসেছি নিজের বাড়ির সামনে। বাসায় ঢুকেই বউকে ডাক দিলাম। বউ রান্নাঘর থেকে ছুটে আসে, পুরো শরীরে ঘাম ওর। আমি জিজ্ঞেস করলাম, তাজকিয়া, কয়টা বাজে দেখো। কেন রিয়াজ, কি হয়েছে? দেখো তো আগে। 11টা 25। ধূপ করে বিছানায় পড়ে যায়। তাসকিয়া আমার পাশে এসে বসে। আমার কপালে ছোট ছোট ঘামের ফোঁটা জমে গেছে। তাসকিয়া শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছে দেয়। প্রায় 2 মিনিট চুপ থেকে আমি আবার তাসকিয়াকে জিজ্ঞেস করলাম, কয়টা বাজে? তাসকিয়া ঘড়িতে তাকিয়ে বলল, 11টা 25। লাফিয়ে উঠে আমি বললাম, মাত্র বললা 11টা 25, এখনো বলতেছো 11টা 25। ঘড়ি এদিকে আনো। তাসকিয়া ভয়ে হাতের ঘড়ি খুলে দিল। আমি ঘড়ির দিকে একমনে তাকিয়ে আছি। টিক টিক করে কিছুক্ষণ পর 11টা 26 বাজে। আমি খুশিতে তাসকিয়াকে জড়িয়ে ধরলাম। তাসকিয়ার কোনো রিয়াকশন নেই। আমি আবার ঘড়িতে তাকিয়ে দেখি 11টা 25 বাজে। জ্ঞান হারায়। আবার চোখ ঝাপসা। চারপাশে বাড়ির লোকজন দাঁড়িয়ে আছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঘড়ি ঝাপসা দেখাচ্ছে, স্পষ্ট দেখছি না। তাসকিয়াকে বললাম, ঘড়িতে কয়টা বাজে? তাসকিয়া আবার উত্তর দেয়, 11টা 25। জেদ করে আমি বসা থেকে উঠে দাঁড়াই। সবাই ভয়ে সরে যায়। আমি বাসা থেকে বের হয়ে দরজায় দাঁড়াই। মাথাটা পুরো ঝিম ধরে আছে। কি হচ্ছে আমার সাথে? ঠিক তখনই আমার চোখ উল্টানো আরেকটা ঘটনা ঘটে। আমার বাড়ির ঠিক সামনেই সেই বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে মুচকি হাসছে। এইবার আমি বুঝে গেছি, এই বাচ্চাটাই মূল নষ্টের গোড়া। দরজা থেকে দৌড়ে বাচ্চাটাকে ধরতে এগিয়ে যায়। বাচ্চাটা আমার দৌড়ে আসা দেখে উল্টো দৌড় দেয়। আমি ওর পিছু নিতে থাকি। দৌড়াতে দৌড়াতে চলে আসি এলাকার পাশের জঙ্গলে। হুট করে দাঁড়িয়ে যায়। আমি নিজেকে প্রশ্ন করতে লাগলাম, বাচ্চাটা তো সাধারণ কোনো বাচ্চা নয়। সে কাল রাত 1টায় জানালায় কেন ছিল? আবার নিজেই দেখলাম অ্যাক্সিডেন্ট করেছে। এরপর আবার মানুষ বলল, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আবার যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, আমি কার পিছু নিচ্ছি? সে তাও আমাকে জঙ্গলে নিয়ে এসেছে। আমার সাথে ভালো কিছু হতে যাচ্ছে না। তখনই আমাকে পিছন থেকে কেউ ডাক দেয়। আমি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি কেউ নেই। আবার আমাকে পিছন থেকে সেম কণ্ঠে কেউ ডাক দেয়। আমি পিছু ঘুরে দেখি সেখানেও কেউ নেই। তখনই ডান পাশ থেকে আরেকটা ডাক পড়ে। আমি তাকিয়ে দেখি দাঁড়িয়ে থাকা বিশাল গাছটা আমাকে বলতেছে, মৃত্যুর ডাক তোর এতই পছন্দ, ডাকার সাথে সাথেই তাকাইলি। আমার গায়ের কেশ দাঁড়িয়ে গেল মুহূর্তে। একটা গাছ আমার সাথে কথা বলছে, অলৌকিক কাণ্ড। ভয়ে আমি আবার এক দৌড় দিয়েছি। আমি নোটিশ করে যাচ্ছি আমার চারপাশে থাকা সব কিছুই আমাকে ডাকছে। ওদের কণ্ঠস্বর খুবই ভয়ঙ্কর। ওদের শব্দ শুনেই আমার বুক চিনচিন করে যাচ্ছে। এতটা ভয়ঙ্কর শব্দ আমি এর আগে কোনো মুভিতেও শুনিনি। দৌড়ার মাঝে হঠাৎ একটা পাথরের সাথে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। পাথরটা পিছন থেকে আমাকে ডাক দিয়ে বলতে লাগলো, এদিকে আইডিয়াস, তোর মাথা ফাটায়। ভয়ে আমি আবার উঠে দৌড় দিতে লাগলাম। আমার চারপাশে সব কিছু জীবিত হয়ে গেছে। পাথর, পাখি, গাছপাতা, পিঁপড়া, সব কিছুই আমার সাথে কথা বলে যাচ্ছে। তারা আমাকে ডাকছে, এ যেন মৃত্যুর ডাক। দৌড়ে এসে আমি বাসার ভিতর ঢুকে যাই। আমার বউ তাসকিয়া আবার দৌড়ে এসে আমার কাছে দাঁড়ায়। আমি তাসকিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। তাসকিয়া আমাকে সান্ত্বনা দিচ্ছে। সান্ত্বনা দিয়ে বলল, আপনার কি হয়েছে রিয়াজ? বসুন, আমাকে বলুন। তাসকিয়া আমাকে বিছানায় বসায়। আমি হাঁপাচ্ছি। তাসকিয়াকে জিজ্ঞেস করলাম, কয়টা বাজে? 11টা 25। এইটাই আমার সমস্যা। আমি বুঝতেছি না আমার সাথে কি হচ্ছে তাসকিয়া। সেই ঘুম থেকে ওঠার সময় দেখেছি 11টা 25।
এরপর থেকে 11:25 দেখি যাচ্ছি সবাই ঠিকঠাক আছে, শুধু আমার সাথে এমন হচ্ছে। আমি সব কিছু জীবিত দেখতে পাচ্ছি। আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তাজু, সবাই আমাকে ডাকছে। তাসকিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনার কি হয়েছে রিয়াজ? আমি অবাক হয়ে তাসকিয়ার দিকে তাকাই। ধীর কণ্ঠে বললাম, তুমি কিছুই শোনোনি? তাসকিয়া মাথা নাড়িয়ে বলল, কিছুই শুনিনি। আমি আবার বললাম, কয়টা বাজে? তাসকিয়া বলল, 11:25। আমি বসা থেকে উঠে দাঁড়াই। বুঝেছি, আমার সাথে কিছু একটা হচ্ছে। আমি একই সময়ের মাঝে আটকে আছি। সব কিছু জীবন্ত হয়ে গেল। এই ঘটনার সূত্রপাত কোথা থেকে আমি জানি না, কিন্তু আমার সাথে কেন হচ্ছে এসব? নিশ্চয়ই রনি জানবে সব কিছু। কাউকে কিছু না বলে আমি আবার বাসা থেকে বের হয়ে গেলাম। তাসকিয়া দরজায় দাঁড়িয়ে আমাকে ডাকছে। আমি পিছু তাকিয়ে দেখি তাসকিয়া কান্না করছে। আমি চিল্লানি দিয়ে বললাম, কয়টা বাজে? তাসকিয়া বলল, 11:25। আমি আর কিছুই না বলে হেঁটে চলে আসতে লাগলাম। রাস্তার দুই পাশে থাকা গাছগুলো আমাকে ডাকছে। আমি আলাভোলা হয়ে গেছি, কারো কোনো কথায় কান দিচ্ছি না। অবাক করার বিষয় হচ্ছে, একটা বিড়াল আমার সামনে হাঁটছে আর বলছে, চল দুজন একসাথে আত্মহত্যা করি, তোর বেঁচে থাকার দরকার নেই। আমি আনমনে হেঁটে চলে যাচ্ছি। কোনোভাবে হাঁটতে হাঁটতে রনিদের বাসার সামনে এলাম। টিনের ঘর। বাহির থেকে রনিকে ডাক দিতেই রনি দরজা খুলে এসেছে। কোনো কথা না বলেই রনি আমাকে টেনে ঘরের ভিতর নিয়ে যায়। এরপর আমাকে বলল, তোর অনেক বড় বিপদ রিয়াজ। আমি চট করে মাথা তুলে রনির দিকে তাকাই। একমাত্র একজনকে পেলাম যে আমার সমস্যা ধরতে পেরেছে। আমি আত্মহারা হয়ে বললাম, আমাকে বাঁচা রনি, আমি আর নিতে পারছি না। কি হচ্ছে এসব? আমার অপরাধ কি? আমি কিছুই বুঝতেছি না। তুই কি করেছিস আমি জানি না, তবে এটা জানি, সে তোকে নিতে এসেছে। সে তোকে নিয়েই যাবে। সেটা কে? কার কথা বলছিস? আর আমাকেই কেন? সে কে? আমি জানি না। তাহলে জানিস কি? আমাকে খোলাসা কর প্লিজ, উদ্ধার কর আমাকে। গতকাল রাত 1টায় হুট করে আমার ঘুম ভাঙে। তুই জানিস, গত 4 বছর যাবৎ প্যারানর্মাল নিয়ে পড়ে আছি আমি। আমার শরীরে এমন একটি শক্তি আছে যার ধারা আমি অশরীরীর উপস্থিতি টের পাই। রাত 1টায় ঘুম ভাঙার সাথে সাথে আমি উঠে বসি। এই গ্রামে এক ভয়ঙ্কর ও অসীম শক্তির অধীনে থাকা একটি অশরীর প্রবেশ করেছে। আমি মায়া জাল দিয়ে মায়াবী আয়নায় দেখেছি, সেখানে তোকে দেখতে পেয়েছি। বুঝে গেছি অশরীরটা তোর জন্যই এসেছে। তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। আমি তাকে নিজের চোখে দেখেছি। সে একটা বাচ্চা ছেলে। ভুল, কোনো বাচ্চা ছেলে নয়। অশরীরটি, ওটা একটা মেয়ে। মেয়ে, কিন্তু কে সে? আর বাচ্চাটাও বা কে? মেয়েটার সাথে আমার কি শত্রুতা? আমি তো আজ অবধি কোনো মেয়ের সাথে কিছুই করিনি। কাল রাতে তুই কোথায় ছিলি? মানে তুতলিয়ে লাভ নেই, কিন্তু আমি তো ওর সাথে কিছুই করিনি। লাইফের একটা ভুল কাজ হয়তো করতে গেছি, তাও তো করিনি। ওটার সাথে এইটার কি সম্পর্ক? আছে রিয়াজ, আছে। এরকম আর কোথায়? কি করেছিস ভেবে দেখ। এই অশরীরী মেয়েটার সাথে তোর কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। আমি তোরে কেমনে বুঝাইতাম? তাস্কিয়ার আগে আমার লাইফে কোনো মেয়েই ছিল না। 6 বছর রিলেশনের পর তাকেই বিয়ে করলাম। বিয়ে করেছি, আজ 1 বছর পার হতে যাচ্ছে। এর মাঝেও কোনো মেয়ের সাথে রিলেশনে যায়নি। তবে কে এই মেয়ে? আমাকে কি একবার দেখাবি? দেখাতে পারবি? দাঁড়া, আমি মায়াবী আয়নাটাই তোকে দেখাচ্ছি মেয়েটাকে। দেখ চিনতে পারস কিনা। এ বলে রনি ব্যাগ থেকে আয়নাটা বের করে। আয়নার নিচে রেখে একটা মোমবাতি আয়নার পাশে রাখে। এরপর কি যেন বিড়বিড় করতে লাগলো রনি। কিছুক্ষণ পর আমি খেয়াল করতে লাগলাম রনির নাক থেকে রক্ত বের হচ্ছে। আমি অবাক হয়ে যাই। তখনই চোখ যায় আয়নার দিকে। আয়নাতে আমি যে মেয়ের ছবি দেখেছি, ওটা দেখার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি। এই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি এই মেয়েটাকে জানি। কোথায় যেন দেখেছিলাম। এরই মাঝে হুট করে রনি শুয়ে পড়ে। আমি লাফিয়ে উঠে রনিকে ডাকতে লাগলাম। এরপর ওর মাথা তুলতেই দেখি রনির চোখটা কেউ খুলে নিয়ে গেছে, আর রনির নাক দিয়ে বেয়ে রক্ত ঝরছে। রনি মারা গেছে। আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। চারপাশে কেমন যেন ঝাপসা ঝাপসা লাগছে। চোখ মুখ লাল হয়ে আছে আমার।
ফেঁসে গেছি আমি। 11টা 25 মিনিটে আমি বের হতে চাই এই অভিশাপ থেকে, কিন্তু কিভাবে? কে করবে আমাকে সাহায্য? আমার জানা মতে আমি কখনো কারো ক্ষতি করিনি, কখনো কারো মনে কষ্ট দেইনি। তাহলে কেন? আর যে মেয়েটাকে মায়াজালে দেখেছি, এই মেয়েটার সাথে আমার শুধু 3 দিনের পরিচয়, তবুও অনেক ভালো ছিল। তবে এই মেয়েটাকে কেন দেখলাম আমি? আমি ভাবতে পারছি না, আমার মাথায় কিছু আসছে না, আমি নিতে পারছি না। পাগল হয়ে যাব আমি। বের হতে চাই এই 11টা 25 মিনিট থেকে। ভাবনার মাঝেই আমার চোখে পড়ে দরজা নিজে নিজে খুলে যায়। দরজার বাহিরেই সেই বাচ্চা ছেলেটাকে আমি দেখতে পাচ্ছি। বাচ্চা ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে, খুব অসহায়ের চোখে তাকিয়ে আছে, যেন তার মনেও আমার মতো অনেক কষ্ট। আমি বসা থেকে উঠে ওর দিকে এগিয়ে যাই। বাচ্চা ছেলেটা আমার চোখের দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি ওর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে যাই। এরপর 2 হাত জোর করে মিনতি করতে লাগলাম, কি করেছি আমি বলো? আমার অপরাধ কি? আমাকে কেন এত বড় শাস্তি দিচ্ছ? আমি যদি কখনো কোনো ভুল করে থাকি, তবে আমি ক্ষমা চাচ্ছি। দয়া করে আমাকে মুক্তি দাও প্লিজ। আমার কথা শুনে বাচ্চা ছেলেটা আমার দিকে তাকিয়েই রইল। আমি ওর দিকে তাকিয়ে আবার কিছু বলতে যাব, কিন্তু সে আর সুযোগ দিল না আমাকে। বাচ্চা ছেলেটা আমার থেকে চোখ সরিয়ে উল্টো দিকে তাকায়। এরপর ঘাড় ফিরিয়ে সে চলে যাচ্ছে। আমি ওর যাওয়া দেখে যাচ্ছি। সে তার ছোট ছোট পাগুলোকে ধীরে ধীরে নাড়িয়ে এগিয়ে যেতে লাগলো। পায়ে স্যান্ডেল নেই। আমি আর কি ভাববো? ভাবার মতো কিছুই পাচ্ছি না। এই বাচ্চা ছেলেটাই একমাত্র আমার সকল সমস্যার কারণ। আর এই বাচ্চাটাই আমাকে জানাতে পারে কেন আমার সাথে এমন হচ্ছে। আমি বসা থেকে উঠে ওর পিছু নিতে লাগলাম। আমার কিছু করার নেই, আমার আর কোনো উপায়ও নেই। আমি নিতে পারছি না, আটকে থাকতে পারছি না এই সময়ের বেড়াজালে। বাচ্চা ছেলেটাকে খেয়াল করলাম জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। আমিও পা দিলাম জঙ্গলের সীমানায়। করব বা কি? আমার পরিস্থিতির চেয়ে মৃত্যুই ভালো। যদি এই বাচ্চার পিছন নিয়ে আমাকে মরতে হয়, তবে মরব। কিন্তু আমাকে এটা জানতে হবে, কেন আমি এই অভিশাপের শিকার হচ্ছি? কেন আমার জীবনটা 11টা 25 মিনিটে আটকে গেছে? হয়তো আমাকে বাঁচতে হবে, নয়তো এই রহস্যের কারণ জানতে হবে। বাচ্চা ছেলেটা জঙ্গলের আঁকাবাঁকা পথ বেয়ে হেঁটে অনেক গভীরে চলে এসেছে। আমি তার পিছু নিতে নিতে নিজেও চলে এসেছি। আচমকা ছেলেটা তার পা চালানো বন্ধ করে দেয়। আমিও থমকে দাঁড়াই। মাথাটা তুলে তাকিয়ে দেখি ছেলেটার ঠিক সামনে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটা শুধু বৃদ্ধ লোক নয়, মনে হচ্ছে কোনো পীর। উনার সাদা সাদা দাড়িগুলা নাভি অবধি নেমেছে, গায়ে একটা সাদা পাঞ্জাবি পীড়ন করেছে। পাঞ্জাবি এতটাই লম্বা যে উনার পায়ের গোড়ালি দেখা যাচ্ছে না। বৃদ্ধ লোক দেখতে অনেক সুন্দর, তবে ওনার চোখগুলো কেমন একটা লালসা। হাতও দেখা যাচ্ছে না, পাঞ্জাবের হাতা এতই লম্বা যে হাতের আঙ্গুলও ঢাকা পড়েছে। বাচ্চা ছেলেটা আরেকটু যে বৃদ্ধ লোকের পাশে দাঁড়ায়, এরপর পিছন ঘুরে আমার দিকে আঙ্গুল তোলে। আমি শুধু দেখে যাচ্ছি, কিছু বুঝে উঠতে পারছি না। তবে এটা বুঝতেছি, বাচ্চা ছেলেটা আমাকে ইঙ্গিত করে কিছু একটা বলছে। তখনই বৃদ্ধ লোক আমাকে বলল, 11টা 25 জার্নি কেমন কাটছে তোর? বৃদ্ধ লোকের কথায় অনেক ভয়ানক হুংকার আমি উপলব্ধি করে যাচ্ছি। ওনার গলার কণ্ঠ অনেক ভয়ানক, মোটা, আর যেন 4-5টা কণ্ঠ এক করে। উনি আমাকে প্রশ্ন করলো। আমিও জবাব দিলাম, কেন? কি দোষ আমার? 11টা 25 আমাকে ফাঁসানোর মানে কি? আমি তো কোনো অন্যায় করিনি, কখনো কাউকে কাঁদাইনি। তাহলে কেন আমার পিছু কেন নিয়েছেন? কি দোষ আমার? আজ থেকে 1 বছর আগের কথা, কক্সবাজার হানিমুনে গিয়েছিস, মনে আছে তোর? হ্যাঁ, কেন থাকবে না? আমার বউকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওটার সাথে এইটার কি সম্পর্ক? কি কি ঘটেছিল মনে আছে তোর? হুম, আছে তো। বল তো। চলুন রিয়াজের মুখে বলা ঘটনা আমরা স্পষ্ট জেনে নিচ্ছি। কি হয়েছিল সেদিন জানতে হলে ফিরে যেতে হবে আমাদের 1 বছর আগে। তাহলে যাওয়া যাক। নতুন নতুন বিয়ে করেছে, প্রায় 6 বছর প্রেমের পর তাসকিয়া নামক মেয়েটিকে ঘরের বউ বানায় রিয়াজ। বিয়ের মাত্র 4 দিন পরেই রিয়াজ তাসকিয়াকে জানায় তারা কক্সবাজার হানিমুন করবে। তাসকিয়াও বেশ খুশি। এর আগে তাসকিয়া কখনো কক্সবাজার আসেনি।
প্রথম বিয়ে, প্রথম হানিমুন, প্রথম সরাসরি সমুদ্র দেখা, একটা আলাদা ব্যাপার আছে। কথা মতো ওরা চলেও আসে। কক্সবাজার কলাতলি নেমে ওরা সাইমুন হোটেলে রুম বুকিং করে। রুমে গিয়েই ক্লান্ত দেহ নিয়ে বিছানায় লেপ্টে পড়ে রিয়াজ আর তাসকিয়া। ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। এইভাবে ফ্রেশ হয়ে ফ্রি হতে সময় হয়ে যায় সন্ধ্যা। রিয়াজ তাসকিয়াকে বলল, সন্ধ্যা তো হয়ে গেছে, চলো আজ শুয়ে যাই, কাল বিচের পাশে গিয়ে ঘুরবো। আমার তো ক্ষুধা লেগেছে রিয়াজ। ওকে চলো, দ্বিতীয় তলায় রেস্টুরেন্ট আছে, কিছু খেয়ে আসি। আহ, আমার গ্যাস জমেছে পেটে, বেশি খেতে পারবো না, কমই খেও। চলো। রিয়াজ আর তাসকিয়া চলে আসে রেস্টুরেন্টে। ঠিক তখনই আচমকা একটা লোক রিয়াজদের টেবিলের পাশে এসে দাঁড়ায়। রিয়াজ লোকটার দিকে তাকিয়ে রইল। লোকটা বলল, ক্যান আই সিট হেয়ার? রিয়াজ একটু অবাক হয়ে বলল, বাট আই ডিড নট নো ইউ। ফ্রেন্ড ক্যান থিঙ্ক। ওকে শিওর। লোকটা একটা চেয়ার টেনে রিয়াজের পাশে বসে। তাসকিয়া রিয়াজের ডান পাশে আর লোকটা রিয়াজের বাম পাশে বসে। এরপর লোকটা রিয়াজের দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি জিসান। রিয়াজও হাত মিলিয়ে বলল, হ্যালো, আমি রিয়াজ। এরপর লোকটি বলতে লাগলো, ওই যে পিছনের টেবিলে যে লাল শাড়ি পরা মেয়েটিকে দেখছেন, সে আমার স্ত্রী, তাহসিন। আপনাদের দেখে মনে হচ্ছে আপনারাও আমাদের মতো ট্যুরে এসেছেন, তাই ভাবলাম পরিচিত হওয়া যাক। কক্সবাজার আসলে একা একা ঘুরলে ভালো মজা পাওয়া যায় না। যদি একটা সার্কেল হয় তবে অনেকটা গুড ফিল হয়। রিয়াজ মানবতার খাতিরে বলল, হতে পারে, কিন্তু আমার জন্য কক্সবাজার নতুন না। আমার বউ তাসকিয়ার জন্য নতুন। আর আমরা হানিমুনে এসেছি। বিয়ে হয়েছে আজ 4 দিন। হাই হাই, কংগ্রাচুলেশন। ইয়াহ, থ্যাঙ্কস। এরপর জিসান তার স্ত্রী তাহসিনকে ডাক দেয়। তাহসিনও রিয়াজদের টেবিলে আসে। 4 জন মিলেই খাবার অর্ডার করে। খাবার এসেও যায় আর ওরা খাওয়ার সাথে সাথে আড্ডাও জমাতে থাকে। জিসান ছেলেটা খুব হাসাচ্ছে রিয়াজকে। রিয়াজও একটু পরপর উচ্চস্বরে হেসে ওঠে। ফলে রিয়াজের হাসির শব্দে রেস্টুরেন্টের বাকি লোকরা রিয়াজের দিকে তাকিয়ে থাকে। আড্ডার মাঝে জেসান আবার বলল, সো রিয়াজ ব্রো, এখন কি পরিকল্পনা? ঘুমাবে? হ্যাঁ, অনেক জার্নি গেল আজ। হা হা হা, তুমি কক্সবাজারের মজাটা মিস করতে যাচ্ছ তাহলে? কিভাবে করলাম? ক্লান্ত দেহ নিয়ে শীতল বাতাসের মাঝে সমুদ্রের গর্জিত ভাষার শব্দ নিয়ে বালুচরের উপর একটা পার্টি হয়ে গেলে কেমন হয়? হা হা হা, পার্টির মুড না থাকলেও তোমার শব্দ চয়ন শুনে আমার সত্যি পার্টিতে জয়েন করতে মন চাচ্ছে। হা হা হা, তাহলে শুরু করা যাক। কিন্তু কিভাবে কি? কান এদিকে আনো, চুপি চুপি বলি। হ্যাঁ বলো। আমি 4টা বোতল এনেছি। 4 জন মিলে সমুদ্রের পাড়ে বসে খেয়ে মাতাল হয়ে ইচ্ছামতো উপভোগ করব রাতের সমুদ্র। কি বলো? এইটা আমার জন্য নতুন কিছু না, কিন্তু আমার তাসকিয়া আগে কখনো খায়নি, ওরে সামলাতে পারবো নি। হা হা হা, এইটাই তো হানিমুন, সামলাসামলি। হা হা হা। ওকে, ডান। তাইলে আমরা যে রেডি হয়ে আসি। হুম। এখন 8টা বাজে, 10টায় আসো, 12টা অবধি আড্ডা হবে। ডান। রিয়াজ আর তাসকিয়া উঠে যায়। এরপর রুমের দিকে চলে আসে। তাসকিয়া দরজা লক করতে রিয়াজ বলল, এদিকে আসো। কেন? চলো, ড্রেস চেঞ্জ করি। এখনো 2 ঘন্টা আছে। বুঝেছি, দুষ্ট বুদ্ধি মাথায় চেপেছে। এখন কিচ্ছু হবে না। রাতে মাতাল হয়ে যা হবার হবে। না না না, আমার এখন মুড হচ্ছে। এদিকে আসো। হুর, না। এ বলে তাসকিয়া আয়নার সামনে দাঁড়ায়। রিয়াজ বিছানায় বসে আছে। তাসকিয়া বলল, কোন ড্রেস পরলে ভালো লাগবে আমাকে? রিয়াজ বিছানা থেকে উঠে তাসকিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে। এরপর কানে ফিস ফিস করে বলল, তোমাকে যেটাই হট লাগে সেটাতেই তোমার সৌন্দর্য ফুটে ওঠে। এ বলি রিয়াজ তাসকিয়ার ঘাড়ে কিস করতে লাগলো। তাসকিয়ারও মুড চলে আসে। রিয়াজ তাসকিয়াকে কোলে তুলে নেয়। এরপর বিছানায় এনে ধপাস করে ফেলে। তাসকিয়ার চোখ বন্ধ। শাড়িটা সরে গিয়ে নাভি দেখা যাচ্ছিল। রিয়াজ নাভির দিকে এগিয়ে আসতে থাকে। তাসকিয়া চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ঠিক তখনই ঠক ঠক ঠক, অর্থাৎ দরজায় কারো উপস্থিতির ইঙ্গিত। রিয়াজ উঠে দাঁড়ায়। তাসকিয়াও উঠে দাঁড়িয়ে যায়। এরপর রিয়াজ দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখে জিসান দাঁড়িয়ে আছে। রিয়াজ বলল, কি ব্যাপার, রেডি হয়ে গেছো নাকি তোমরা? হুম।
তাড়াতাড়ি যেতে চাচ্ছি, বেশি শীত পড়ছে এখন। ভাবছি রাত গভীর হলে পরে আবার যদি না অসুস্থ হয়ে যায়, তাহলে তো আবার আগামীকালের ঘোরাঘুরি গোল্লাই যাবে। হা হা, হা হা, হা হা, হা হা হা। তুমি বেশি মজার মানুষ, হাসতেই বাধ্য। ঠিক আছে, তোমরা নিচে অপেক্ষা করো, আমরা রেডি হয়ে আসছি। জিসান নিচের দিকে চলে যায় তাহসিনকে নিয়ে। রিয়াজ এসে তাসকিয়াকে তাড়াতাড়ি রেডি হতে বলে। ওরা একই রকম জামা পরে নেয়। রিয়াজ কালো একটা শার্ট কালো প্যান্ট পরে নেয়, আর তাসকিয়াও কালো একটা গেঞ্জি এবং কালো একটা জিন্সের প্যান্ট পরে নেয়। এরপর দুজনেই একসাথে বের হয় পার্টির উদ্দেশ্যে। শীতল বাতাস, কনকনে শীত, বিচের পাশে সবসময় লেগে থাকা সমুদ্রের গর্জন, এরই মাঝে বালির উপর একটা ছোট নৌকায় অবস্থান করছে রিয়াজ, তাসকিয়া, তাহসিন এবং জিসান। জিসান ব্যাগ থেকে 4টা বোতলই বের করে, এরপর একটি গ্লাসে কিছু মদ ঢেলে নেয়। সবার আগে সে রিয়াজকে দেয়। রিয়াজ নাক বন্ধ করে গিলে ফেলে সবটুকু। এরপর জিসান নিজে খায়, আর তারপর তাসকিয়া এবং তাহসিন। বোতল একটা শেষ হবার পর ওরা গানের আড্ডা শুরু করে। জিসান একটি গান ধরে, তার গলার সুর মিলিয়ে বাকি তিনজনও গানে তাল মিলায়। আড্ডার মাঝে জিসান আরেকটা বোতল খুলে নেয়। এইভাবে গান আর মদ মিলিয়ে বোতল 3টা শেষ হয়ে যায়। আর একটা অবশিষ্ট আছে, কিন্তু খাওয়ার মতো অবস্থা রইল না ওদের। রিয়াজ মাতাল হয়ে বলতে লাগলো, ওয়াও জিসান, খুব একটা ভালো ফিল পাচ্ছি। ওয়াসাম, হা হা, চলো এই আনন্দে একটা ড্যান্স হয়ে যাক। না না না, আমি নাচতে পারবো না, লোড হয়ে গেছি। জিসান হাসতে হাসতে তাহসিনকে টানতে থাকে। তাহসিনও আসছে না, বেশি মাতাল হয়ে গেছে। এরপর জিসান তাসকিয়াকে জোর করে টেনে তোলে। রিয়াজ আর তাহসিন হাত তালি দিতে লাগলো, নাচার জন্য উৎস দিতে থাকে। জিসান মোবাইলে একটা রোমান্টিক গান চালিয়ে তাসকিয়াকে নিয়ে নাচতে শুরু করে। তাসকিয়াও মাতাল হয়ে নিচে যাচ্ছে, হেলে দুলে পড়ে যাচ্ছে, কিন্তু সামলে নিচ্ছে জিসান। অনেকক্ষণ নাচানাচির পর রিয়াজ হঠাৎ বমি করে দেয়। তাসকিয়া নাচ বন্ধ করে হেলে দুলে রিয়াজের কাছে চলে আসে। বেশি খেয়ে ফেলেছে, রিয়াজ এখন আউট অফ কন্ট্রোলে চলে যায়। জিসান বলল, ওকে, রিয়াজ অসুস্থ হয়ে গেছে, আজকের জন্য বাদ, কাল আবার ঘুরতে হবে, চলো যাই। আড্ডা অফ করে মাতাল হয়ে হেলে দুলে 4জনই হোটেলে চলে আসে। জিসান আর তাহসিন তাদের রুমে যায়। রিয়াজ এবং তাসকিয়া তাদের রুমে চলে আসে। রিয়াজ রুমে এসে হুট করে বিছানায় পড়ে যায়। তাসকিয়াও মাতাল অবস্থায় রিয়াজের পাশে ধপাস করে পড়ে, তলিয়ে যায় ঘুমের ভিতর। সকালবেলা তাহসিনের ডাকাডাকিতে ঘুম ভাঙে রিয়াজ এবং তাসকিয়ার। তাসকিয়ার গেঞ্জি বুকের উপর উঠে গেছে, ব্রাটা দেখা যাচ্ছিল। রিয়াজ লাফিয়ে উঠে, তাসকিয়া উঠে গেঞ্জি টেনে নামিয়ে নেয়। তাহসিন বলল, আর কতক্ষণ ঘুমাবেন আপনারা? সকাল 11টা বেজে গেছে, চলুন ঘুরতে যাই। ইনানি। রিয়াজ চোখ কসলাতে কসলাতে বলল, জিসান কই? তাহসিন বলল, সেও ঘুম, আমি তোমাদের ডাকতে এসেছি, এখন তাকে ডাকবো। রিয়াজ হ্যাঁ সম্মতি দেয়। তাহসিন চলে যায়। রিয়াজ আর তাসকিয়াও উঠে পড়ে। তাসকিয়া ওয়াশরুমে ঢুকতে যাবে, তখনই রিয়াজও ঢুকে যায়। তাসকিয়া বলল, এ কি, বের হও, গোসল করব। তো কি হয়েছে, আমি সাবান দিয়ে তোমাকে মেজে দেব, মায়ের খাবা কিন্তু। ওকে, কে কাকে মারে দেখা যাক। বলেই রিয়াজ তাসকিয়ার সাথে দুষ্টুমি শুরু করে দেয়। এখন আবার বইলেন না, কেমন দুষ্টুমি করতেছে। আমি জানি আপনি আমার থেকেও পাকনা। সেদিন তারা 4জনে ঘুরতে বের হয়ে যায়। রিয়াজ পরেছে একটা 2 কোয়ার্টার প্যান্ট এবং লাল গেঞ্জি, আর তাসকিয়া পরে লাল একটু গেঞ্জি এবং সেম 2 কোয়ার্টার প্যান্ট। জিসান একটা শার্ট ও জিন্স, তাহসিন শাড়ি পরে। সারাদিন অনেক মজা করে। এরপর সন্ধ্যায় ফিরে আসে হোটেলে। আজ রাত আর বেশি আড্ডা দেয়নি, টায়ার্ড ছিল, তাই তারা এসে খেয়েই ঘুমিয়ে যায়। পরের দিন সকালেও তারা পাটোয়ার ট্যাগ নামক একটি স্পটে ঘুরতে যায়। সন্ধ্যায় হোটেলে এসে আগের দিনের মতোই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুমের মাঝে ফোন বেজে ওঠে রিয়াজের। রিয়াজ লাফিয়ে উঠে ফোন রিসিভ করে। বাসা থেকে কল এসেছে, রিয়াজের বাবা একটু অসুস্থ। রিয়াজ তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। এরপর তাসকিয়াকেও ডাকতে শুরু করে। দুজনেই একটু বিব্রত হয়। তাসকিয়াও তার শ্বশুরকে অনেক ভালোবাসে, নিজের আপন বাবার মতোই সম্মান করে। ওনার অসুস্থতার কথা শুনে হুড় হুড় করে কেঁদে দেয়। কি আর করার,
ওরা কিছু না ভেবে চলে যায় ব্যাগ নিয়ে বাস কাউন্টারে। টিকিট কেটে দুজনেই বাসে ওঠে। তাসকিয়া রিয়াজের কাঁধে মাথা নিয়ে চোখ বন্ধ করে রাখে। রিয়াজ বলল, শিট, জিসানের নাম্বারটাও নেওয়া হলো না। আসার সময় অন্তত তাকে বলে আসা উচিত ছিল। হুম, ওদের জন্যই আমাদের কক্সবাজারটা সুন্দর কেটেছিল। এখন কি ভাববে আমাদের? কি করার, পৃথিবীটাই এমন। জীবনে হাজার মানুষ আসবে আর হাজার মানুষ চলে যাবে, কিন্তু পরিস্থিতির সাথে আমাদের মানিয়ে নিতে হয়। এ ছিল কক্সবাজার হানিমুনের ঘটনা, যেটা রিয়াজ জানে। চলুন আবার ব্যাক করা যাক। রিয়াজের অজান্তে কি হয়েছিল তা শোনা যাক, তবে সংক্ষিপ্ত। যেদিন রিয়াজ আর তাসকিয়া কক্সবাজার আসে, ঠিক সেদিনই জিসান এবং তাহসিন আসে। রিয়াজরা যে বাসে উঠেছিল তার ঠিক পিছনেই ছিল জিসানদের সিট। রিয়াজ জানালার কাছে বসে, তাসকিয়া বসে মাঝে। তাসকিয়ার গায়ে ছিল একটা শর্ট গেঞ্জি, যেটা পরলে নাভি আর পেট স্পষ্ট দেখা যায়। জিসান পিছনের সিট থেকে তাসকিয়ার কোমর দেখে যাচ্ছিল। সাদা চামড়ার নরম কোমর দেখে জিসান কিছুটা দুর্বল হয়ে গেল। বাস যখন চিটাগাং পার হয় তখন ভোর 3টা বাজে। সবাই ঘুম। জিসান অনেকবার চেষ্টা করেছে তাসকিয়ার কোমরে হাত দেবার, কিন্তু সাহস করতে পারেনি। তবে বলা যেতে পারে পুরো জার্নিতে জিসান তাসকিয়ার কোমর দেখে আসছে। বাস থেকে নেমে রিয়াজ যখন হোটেলে রুম বুকিং করতে যায়, ঠিক তখনই তাদের পিছনে ছিল জিসান এবং তাহসিন। জিসান তখন আবার চোখ দেয় কোমরে, কিন্তু এইবার শুধু কোমরেই সীমাবদ্ধ ছিল না। তাসকিয়ার পিছনের দিকে চোখ যায়। টাইট প্যান্ট পরেছে তাসকিয়া, যার কারণে জিসান চোখের ইশারাতেই মেপে যাচ্ছে সব। রিয়াজ যে রুম বুকিং করেছে, জিসানেরও উদ্দেশ্য রুম পাশেরটা বুকিং করবে। রিয়াজ রুম বুকিং করে চলে যায়। এরপর জিসানও ঠিক তাদের পাশে রুম বুকিং করে। রুমে এসে জিসান জানালায় যায়। ওদের ব্যালকনি থেকে রিয়াজদের ব্যালকনি মাত্র 5 হাত দূরে। জিসান এক মনে ব্যালকনির দিকে তাকিয়ে আছে। তাহসিন ওয়াশরুমে গোসল করতেছে। এদিকে তাসকিয়া গোসল শেষে ব্যালকনিতে জামা এবং চুল শুকাতে আসে। গায়ে ছিল শুধু একটা চাদর। জিসান যেন হিংস্র জানোয়ারের মতো চোখ দিয়েই খেয়ে ফেলতেছিল তাসকিয়াকে। এরপর পরিচিত হবার ব্যাপারটা সম্পূর্ণ জিসানের পরিকল্পিত। মদ খাওয়ার সময় সবাইকে মদ্যপান করালেও জিসান সেদিন মদ্যপান করেনি। সে গ্লাস মুখে নিত, কিন্তু না খেয়ে মিশিমিশি বোতল উপরে তুলে সেম গ্লাসটা আরেকজনকে পাস করত। সবাইকে মাতাল বানিয়ে জিসান তাসকিয়াকে টাচ করার সুযোগ নিয়ে নেয়। রিয়াজ মাতাল ছিল, মাতাল ছিল তাহসিন। ওরা কিছুই দেখতে পায়নি। তাসকিয়াও মাতাল, সে হেলে দুলে শুধু মাতলামি করে যাচ্ছে। জিসান নাচার মাঝে তাসকিয়ার কোমর পিঠ স্পর্শ করে যাচ্ছিল। বুক স্পর্শ করবে তখনই রিয়াজ বমি করে দেয়। আর স্পর্শ করা হয়নি জিসানের। এরপরে জিসান আবার ট্রাই করে রুমে। যখন মাতাল হয়ে রিয়াজ এবং তাসকিয়া রুমে এসে শুয়ে যায়, দরজা লক করতে ভুলে যায় ওরা। জিসান রুমে এসে দরজা অফ করে দিয়েছিল। এরপর দেখে তাসকিয়া এবং রিয়াজ মাতাল হয়ে শুয়ে আছে। জিসান এই সুযোগে টেবিলের কাছে আসে, মোবাইলে ক্যামেরা অন করে। সে ভিডিও রেকর্ড চালু করে, কারণ এই ভিডিও দেখিয়ে সে তাসকিয়াকে যেমন ইচ্ছা নাচাবে। জিসান নিজের প্যান্টের চেইনটা খোলে, এরপর তাসকিয়ার কাছে এসে দাঁড়ায়। তাসকিয়ার হুঁশ নেই। জিসান আস্তে করে আগে তাসকিয়ার গেঞ্জিটা গলা অবধি তুলে ফেলে। এরপর ব্রায়ে হাত দেওয়ার আগেই তাসকিয়া একটু নড়ে ওঠে। জিসান ভয় পেয়ে যায় আর এক দৌড়ে ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। সেদিন জিসানের অনেক রাগ, সে যৌন সঙ্গমের ভিডিও বানাতে পারেনি। এর পরের দিন ঘোরাঘুরি করার সময়ও বিভিন্ন কলাকৌশলে তাসকিয়ার দেহে হাত দেয় জিসান। লোভ বেড়ে যায় তাসকিয়ার প্রতি, কিন্তু এর মাঝেই হুট করে কক্সবাজার ত্যাগ করে রিয়াজ আর তাসকিয়া, যেটাই জিসান প্রায় সাইকো হয়ে গিয়েছিল। এ ছিল রিয়াজের অজান্তে ঘটে যাওয়া ঘটনা। তাহলে প্রশ্ন, এই বাচ্চা ছেলেটাকে আর কে এই বৃদ্ধ লোক এবং অশরীরী মেয়ে? আর রহস্য কিসের এই 11টা 25 মিনিটের? চলুন পরের ঘটনা শুনে যায়। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে তাহসিন রিয়াজদের রুমে যায়। গিয়ে দেখে রুম খালি। তাহসিন কিছু বুঝতে না পেরে জিসানের কাছে যায়। জিসান এখনো ঘুম। তাহসিন জিসানকে কিছুক্ষণ ডাকতে থাকে। জিসান ঘুম চোখে উঠে বলল, কি হয়েছে? সকাল সকাল এইভাবে ডাকছো কেন?
তাহাসিন বলল, রিয়াজ ভাইয়া আর তাসকিয়া আপু মনে হয় চলে গেছে, ওদের তো রুম খালি। কথাটা শুনতেই জিসান লাফ মেরে ওঠে, এরপর দৌড়ে রিয়াজদের রুমে চলে যায়। নিজের চোখে দেখলো রুম খালি। তাহাসিন খেয়াল করে জিসানের চোখ লাল হয়ে গেছে রাগে। তাহাসিন এখনো বোঝেনি জিসান কেন এমন করতেছে। জিসান সেদিন থেকেই একটা সাইকো সাইকো ভাব নিতে থাকে। সব সময় রাগ দেখায়, খেতে বললেও রাগ দেখাবে, আর খেতে না দিলেও রাগ দেখায়। ভালো কথা বললেও রাগ, আবার খারাপ কথা বললেও রাগ দেখাবে। তাহাসিন বিষয়টা নোটিশ করার পর অনেকটাই হয়রানি হয়। তাহাসিন বুঝে উঠতে পারছিল না সে কি করবে। জিসান এখন আর আগের মতো স্বাভাবিক নেই, কিন্তু এইভাবেও বেশি দিন যায়নি। একদিন ঘটে যায় অনেক ভয়ানক একটি ঘটনা। গ্রামের বাড়িতে ওরা, তাহসিনের বাবা ওদের বাড়িতে বেড়াতে আসে। সাথে আসে তাহসিনের ছোট ভাই আবির। এসে মেয়ের মুখটা দেখে তাহসিনের বাবা কিছুটা বুঝতে পারে জিসান বাহিরে গেছে। ঘরে তাহসিনকে একা পেয়ে ওর বাবা জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে মা? আমি আসার পর থেকে তোকে কেমন যেন দেখে যাচ্ছি, তোর মাঝে আগের খুশি আর হাসি নেই, কি হয়েছে? বাবা, আমি ভালো নেই। জিসানের মাঝে কেমন যেন পরিবর্তন এসে গেছে। সে ইদানিং সাইকোদের মতো আচরণ করে, আমাকে শুধু শুধু মারধর করে। আমি কিছুই বলতে পারি না ওর সাথে। তোমরা বেড়াতে এসেছো, এইটা জানলেও হয়তো আমাকে মারধর করবে। আমি কি করব বাবা, বুঝতেছি না। তাহসিনের কথা শুনে ওর বাবাও একটু চিন্তিত হয়ে গেল। তখনই তাহসিনের ছোট ভাই বলল, আপু, এখন ডিজিটাল যুগ। আমার জানা মতে দুলাভাইয়ের ফোন চেক করলে সব জানতে পারবি। কারণ আজকাল কেউ মনের কথা কাউকে না বললেও তার ফোন দ্বারা বোঝা যায় সে কি চায় বা করতে যাচ্ছে। তোর এত কম বয়স, তুই এসব জানলি কিভাবে? রিয়াজ রাজ অফিসিয়াল পেজে একটা লেখা পড়েছিলাম, যেখানে লেখা ছিল এখনকার যুগটা খুবই খারাপ। কারো মনের অবস্থা বুঝতে হলে সর্বপ্রথম তার ফোন চেক করা উচিত। কারণ মানুষটা তাদের অনুভূতি প্রকাশ করে ফেসবুকে বা টিকটকে। সে যে মন মানসিকতায় থাকে সে টপিকে লিখতে বা অভিনয় করতে ভালোবাসে। দুলাভাইয়ের অ্যাকাউন্ট চেক করলে বোঝা যেতে পারে উনি কি নিয়ে আপসেট। ঠিক আছে, আমি দেখছি। বাবা ভাই বোনের আলাপের মাঝেই জিসান বাসায় আসে। সবার চোখ হুট করে দরজায় যায়। জিসান তাহাসিনের বাবা এবং ভাইকে দেখে চেহারা কেমন যেন কালো করে ফেলেছে। ভয় পেয়ে যায় তাহাসিন। জিসান রাগে গজগজ করে রুমে চলে যায়। কোনো কথা না বলে একটা লুঙ্গি নিয়ে পুকুর ঘাটে চলে যায় গোসল করতে। তখনই আবির বলল, আপু, এইটাই সুযোগ। তাহসিন দৌড়ে যায় জিসানের রুমে। আবির এবং তাহসিনের বাবাও যায় দেখতে। টেবিল থেকে জিসানের ফোন নেয় তাহসিন। তাহসিন লকটা খুলতেই দেখে একটা ভিডিও আগে থেকে প্লে করা। লক খোলা মাত্রই অটো আবার প্লে হয়ে গেল। উপরে ডিটেলস আছে, ভিডিওটা সকাল থেকে 27-31 বার দেখা হয়েছে। তার মানে জিসান সকাল থেকে বাইরে বসে এই ভিডিওটাই দেখে সময় কাটিয়েছে। মনোযোগ দিয়ে তাহসিন, আবির আর ওদের বাবা ভিডিও দেখতেছে। সেখানে সেদিন রাতের ঘটনা শো হয়। জিসান চেইন খোলে, তাসকিয়ার কাছে যায়, গেঞ্জি তোলে। এরপরই ব্রায়ে হাত দেওয়ার আগে দৌড় দেয়। তখনই রুমে ঢুকে যায় জিসান। তাহসিন ভয়ে ফোনটা হাত থেকে ফেলে দেয়। জিসান নিচে তাকিয়ে দেখে ওর ভিডিওটা চলতেছে। জিসান গোসল না করে চলে আসে সাবান নিতে, কিন্তু এসে দেখে এমন সিন। আবিরও ভয়ে থরথর করে কাঁপছে। তাহসিন গলা বড় করে বলল, তুমি কেমন মানুষ জিসান, সি! তার মানে এই কারণে তুমি এত আপসেট, আরেকজনের বউয়ের উপর এত ইন্টারেস্ট তোমার? আমি কোন দিক দিয়ে তোমার অভাব পূরণ করিনি? কেন করতেছো এমন? তাহাসিন শুধু কান্না করছে আর কথাগুলো বলতেছে, এখনো বলতেছে। কিন্তু কথা শেষ না হতেই জিসান দেওয়ালে থাকা দেওয়াল ঘড়িটা নিয়ে তাহাসিনের মুখে ঠাস করে মেরে দেয়। ঘড়ির কাজ তাহাসিনের গালে ঢুকে যায়। আবির জিসানকে ধাক্কা দিতে আসলে জিসান আবিরকে ধরে উপরে তুলে ফেলে। এরপর একটা আছাড় মারে জোরে। আবিরের মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। তাহসিনের বাবা রাগে চিৎকার দিতে যাবে, তখনই জিসান তাহসিনের বাবার বুকে সজোরে লাথি মারে। বুকে আঘাত খেয়ে সেখানেই মারা যান তিনি। তাহসিনের হুঁশ আছে, কিন্তু পুরো শরীর অবশ, সে নড়াচড়া করতে পারছে না।
জিসান ঘড়িটা তাহসিনের মুখের উপর ছুঁড়ে মেরে ঘরের বাইরে চলে যায়। এরপর একটা পলিথিনে আগুন লাগিয়ে সেটা ঘরের ভিতর ছুঁড়ে মারে। হুট করে ধাউ ধাউ করে আগুন লেগে যায় ঘরে। জিসান পাগল হয়ে গেছে। আজ সে পুরোপুরি পাগল হয়ে গেল। হাসতে হাসতে রাস্তার দিকে দৌড় দেয়। এদিকে ধাউ ধাউ করে জ্বলছে ঘর। ভিতরে তাহসিন সহ সবার দেহ জ্বলছে। তাহসিনের এখনো জ্ঞান আছে, কিন্তু নড়াচড়া করার শক্তি নেই। চোখের সামনে নিচে ঘড়িটা পড়ে আছে, সেখানে সময় 11টা 25 মিনিট, কিন্তু 11টা 25 মিনিটেই দাঁড়িয়ে আছে। আঘাত করায় ঘড়ির ব্যাটারি খুলে যায়, তাই ঘড়ি আর চলছে না। ঘড়ির দিকে তাকানো অবস্থাতেই তাহসিনের দেহ পুড়ে যায়, শেষ হয়ে যায় সবাই। সব ঘটনা বিদ্যার মুখে শুনে রিয়াজের চোখে পানি চলে আসে। রিয়াজ হাঁটু ফেলে দিয়ে বসে যায় আর কান্না করে বলতে লাগলো, এ আমি কি করেছি? তাসকিয়াকে যদি ভালো জামা পরিয়ে রাখতাম, আজ এত বড় স্টোরি হতো না। তখনই মেয়েলি কণ্ঠের তাহসিনের আত্মা রিয়াজের সামনে এসে বলতে শুরু করে, এইটাই তো দোষ। বউকে হটনেস অবস্থায় দেখতে চাইলে নিজের রুমে দেখতি, বাইরে কেন দেখাস? তোদের মতো জানোয়ারের জন্য হাজার ঘটনা ঘটে যাচ্ছে। বউকে চান্স দেস তোরা। বউয়ের ব্যাকসাইড আর বুক ফুলিয়ে রাস্তায় বের করে হাজার ছেলেকে বিগড়ে দিস। দর্শন হবার আরেকটা কারণ, তোদের মতো নরপশুরা। নারী সে তো পর্দার আড়ালে থাকার জিনিস। তোদের মতো স্বামীর কারণেই ওরা এসব দেখাতে সাহস পায়। তোর বেঁচে থাকার অধিকার নেই। বলেই রিয়াজের গলায় তাহসিন নখ ঢুকিয়ে দেয়। রিয়াজের চোখ বড় হয়ে যায়, গলা দিয়ে চিট চিট করে রক্ত বের হতে থাকে, গলা কাটা মুরগির মতো। সেখানেই ধরপড় করতে থাকে রিয়াজ। কিছুক্ষণ পর অনেক দূর কোনো এক মসজিদে আজান দেয়। মৃত্যুর আগে রিয়াজ আজানের শব্দ শুনে বুঝে গেছে 11টা 25 মিনিটের রহস্য শেষ। এখন দুপুর 1টা বাজে। এই 11টা 25 মিনিট কোনো সময় ছিল না, এইটা ছিল রিয়াজের জন্য একটি মৃত্যুর ডাক। বউ, বোন, স্ত্রী কিংবা প্রেমিকা, ঘরে হোক সে যেমন তেমন, বাহিরে তাকে পুরোপুরি ঢেকে রাখার দায়িত্ব নিন, আপনার জন্যও যাতে মৃত্যু না হয় তাহসিনের মতো অন্য মেয়েদের। কক্সবাজার আজকাল এমন অনেক দেখা যায়। আর ঢাকা শহরের কথা নাই বলি, তবুও হয়তো কেউ বলবে মাই লাইফ মাই রুলস। সমাপ্ত।